পাগল আদ্রিতা, তুই কেন গলে যাচ্ছিস ওই বাজে লোকটার ফাঁদে? কেন নয়ন জোড়া বন্ধ করলে তাকে দেখছিস? কেন বিছানায় গা এলিয়ে দিলে লোকটার ছোঁয়া অনুভব করিস? কেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে ইচ্ছে করে? পাগল আদ্রিতা, তুই কি ভুলে গিয়েছিস আবরার তাসনিন ব্যাড বয়? তুই আসিফ আদনানকে ভালোবাসিস। মনে মনে কথাগুলো আওড়ায় আদ্রিতা। পর মুহূর্তেই আবার মন বলে, আবরার তাসনিন 5 দিন পরে বাড়িতে ফিরল, একটু দেখে আসা উচিত। একটা মনের দুরকম ভাবনায় বিরক্ত আদ্রিতা আনিকে কোলে নিয়েই দাঁড়িয়ে পড়ে। ওড়না জামা ঠিকঠাক করে ধীর গতিতে পা চালিয়ে এগিয়ে যায় আবরার তাসনিনের কক্ষের পানে। জুরিক নদীর পূর্ব পাশে বহুল পরিচিত একটা কফি শপ রয়েছে। আয়ুষ নামক এক ভারতীয় পুরুষের উদ্যোগে এই কফি শপে নির্মিত হয়েছে। এখানে দেশি বিদেশি সকল ধরনের কফি পাওয়া যায়। আবরার এবং আয়ুষ একসাথে এসেছিল সুইজারল্যান্ডে। প্রথমবার সুইজারল্যান্ডের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই ধাক্কা লেগে যায় আয়ুষের সাথে। বয়সে বড়, একটু সম্মানও দেখানো প্রয়োজন, এসব খেয়াল নেই। রক্সটা আবরার দুঘা বসিয়ে দিয়েছিল। সেই থেকে আয়ুষের নজর আবরারের পানে। এর মধ্যে বহুবার দুজনের ঝামেলা হয়েছে। আয়ুষ আবরারকে হারানোর জন্য বহু ফোন দিয়ে এটেছিল, বরাবরই ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে আবরার তাসনিন বসে আছে কফি শপে। তার মুখোমুখি বসে আছে আয়ুষ এবং টনি। গোটা কফি শপ দখল করেছে তাদের বডিগার্ডরা। সকলের হাতে রয়েছে বিশাল বড় সাইজের বন্দুক। আবরার 2 হাত টেবিলে রাখে, একটু ঝুঁকে বলে, কেন রেখেছ? টনি ঠোঁট বাঁকিয়ে হাসে। তোর ভয় করছে না? আমরা এতজন রয়েছি, কেটে টুকরো টুকরো করার ক্ষমতা রাখি। তো কাটো। আবরারের স্পষ্ট স্বর। ভরকায় টনি। একটুও ভয় পাচ্ছে না আবরার। এটা মানুষ নাকি অন্য কিছু? আয়ুষ হারে হারে চেনে আবরার তাসনিনকে, তাই হুমকি ধামকি না দিয়ে সোজা সাপটা বলে, টনি ছেলেকে কেন মেরেছ? আবরার তাসনিন কাউকে কৈফিয়ত দেয় না। আই নো, বাট তোমার লাইফ রিস্ক রয়েছে, কথা বলে মিটিয়ে নাও সবটা। আবরার নিজ দাড়িতে হাত বোলায়, গার্ডদের পানে তাকায় বাঁকা নয়নে। ব্যাস, সকলেই গান তাক করে টনি এবং আয়ুষের পানে। আঁকি পল্লব বড় বড় হয়ে যায় ওদের। ছটফটিয়ে উঠে বলে, আরে আরে কি হয়েছে? তোমরা তো আমার গার্ড। আবার তাসনিনের কেক শেষ করে দাও। গার্ডরা যেন শুনল না সেই কথা। তাদের নয়ন আবরার তাসনিনের পানে অবনত, যেন সে অনুমতি দিলেই টনি এবং আয়ুষের চ্যাপ্টার ক্লোজ করে দিবে। আবরার দাঁড়িয়ে পড়ে, টেবিল হতে নিজের ফোন তুলে নিয়ে গম্ভীর স্বরে বলল, এটা ট্রেইলার ছিল। আদ্রিতা চৌধুরীর পানে তাকালে চোখ তুলে কুকুর দিয়ে খাওয়াবো, মাইন্ড ইট। শেষের কথাখানা দাঁতে দাঁত চেপে বলে আবরার। আয়ুষ বলে ওঠে, একটা মেয়ের জন্য শত্রু তৈরি করছো? তুমি চাইলে হাজার হাজার মেয়ে। বাকিটা শেষ করার আগেই আবরার জবাব দেয়, একটা মেয়ের জন্য গোটা ধরনী পুষ্পের মতো সাজিয়ে তোলার ক্ষমতা রাখে আবরার তাসনিম। আর ওই একটা মেয়েকে না পেলে গোটা দুনিয়া জনমানব শূন্য করে ফেলবে এই আবরার তাসনিম। আগুন জ্বালিয়ে দেব। বলেই বড় বড় পা ফেলে চলে যায়। পেছনে পেছনে গার্ডগুলো বেরিয়ে যায়। টনি বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে। আয়ুষ শুকনো ঢোক গেলে, টনি ভাই, আমাদের উচিত হবে না ওই মেয়ের পানে টাকানো। কি আছে ওই ফিল্মের মধ্যে? কত সুন্দরী সে। জানি না ভাই, তবে আবরার যেহেতু প্রসেসিভ সেহেতু কিছু তো একটা আছে, একবার দেখা উচিত। টনি ভয়ার্ত স্বরে বলে, আমার দেখার শখ নাই। দেখলেন কিভাবে আমাদের গার্ড দিয়েই আমাদের মাথায় পিস্তল ঠেকালো? জাস্ট দেখতে চেয়েছিলাম, দেখলে কি করতো। আবার আবার তাদের সাধারণ নয়, শালা একটা সাইকো। এই শালার সাথে পেরে উঠবো না আমরা। যে বাড়িতে মহিলা নেই সে বাড়িতে কোনো প্রভাব নেই। সুস্বাদু খাবার জোটে না, রুম গোছানো থাকে না, বাড়ি ফিরে কলিং বেল চাপলে কেউ দরজা খোলে না। কি একটা বিরক্তিকর পরিস্থিতি। বা বলছিলাম কি, আপনি সারা জীবন এখানেই থেকে যান, না হলে আদুকে রেখে যান। আতিয়া বেগম হাসে। রুই মাছের পেটির পিস তুলে দেয় সিয়ামের পাতে। হরেক রকমের রান্না বান্না করেছে সে। টেবিল খানাও সাজিয়েছে ভারী সুন্দর করে। আর এত সব বাজার করে এনেছে সিয়াম। সুইজারল্যান্ডে সাধারণত তরতাজা মাছ পাওয়া দুষ্কর। মাছ বাজারে ফ্রোজেন সব ধরনের মাছই পাওয়া যায়। ফ্রোজেন মাছ আবরারের পছন্দ নয়, তাই কখনোই মাছ খাওয়া হয় না। সারা বছরই ওই ম্যাশ
পটেটো, মাংস, রুটি, পিৎজা এইসব খেয়েই জীবন চলে। তবে আতিয়া বেগম সুইজারল্যান্ডে এসেছে পর থেকেই হরেক রকমের খাবারের স্বাদ গ্রহণ করতে পারছে। উনি প্রতিদিন নতুন নতুন আইটেম রান্না করে। এইসব রান্না আবরার ছুঁয়েও দেখে না, তবে সিয়াম পেট পুড়ে খায়। এই তো সকালে ভাপা পিঠা বানিয়েছিল, খেজুরের গুড়ে তৈরি মিঠা, আহ যেন অমৃত। সিয়াম ঘাপুস ঘুপুস 5খানা পিঠা সাবার করেছিল এবং কিছু নিয়ে গিয়েছিল আমান, আহাদ আর ইভানের জন্য। তা তো হয় না বাবা, ফিরতেই হবে আমায়। আর আদ্রিতা থাকবে কার ভরসায়? হাত দেখেছো বাচ্চাটার, এখানে আর রাখবো না ওকে। কণ্ঠস্বরের হতাশার রেশ টের পাচ্ছে সিয়াম। সবে মাছের পিসে কামড় বসাচ্ছিল, আতিয়া বেগমের কথা শুনে থেমে যায় এবং প্লেটের এক কোণায় অযত্নে ফেলে রাখে, যেন খাওয়ার রুচিটাই হারিয়ে গিয়েছে। কপালে 3টে ভাঁজ ফেলে তাকায় আতিয়া বেগমের মুখ পানে, করুণ স্বরে শুধায়। আবরারের সঙ্গে বিয়ে। সিয়ামের কথা শেষ হওয়ার আগে আতিয়া বেগম বলে ওঠে, আমি বেঁচে থাকতে ওদের বিয়ে মানবো না। এতদিন আবরার মানেনি, এবার আমি মানছি না। মরে গেলেও আদ্রিকে দিব না আবরারের কাছে। নিকুচি করেছি বিয়ের। শুকনো ঢোক গিলে সিয়াম গালে হাত দিয়ে বসে, পরপরই হাসি পায়, ঠোঁট প্রসারিত করে একটুখানি হেসে নেয়, বিড়বিড় করে বলে, বাহ, এবার জমবে মজা। দেখা যাক বেপরোয়া আবরার কি করে, কিভাবে মানায় নিজের মাকে। আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলছি, বাংলাদেশে ফিরে ওনার মেয়েকে ওনার হাতে তুলে দিয়ে আমি শান্তিতে দুদণ্ড বসবো, আর কাউকে নিয়ে চিন্তা করব না। আতিয়া বেগম চলে যায়। যাওয়ার আগে অবশ্য সিয়ামকে বলে, আস্তে আস্তে খাও। আবরার যখন বাড়ি ফিরে তখন ঘড়ির কাঁটা 3টার কোটরে আটকে পড়েছে। গোটা শহর গভীর ঘুমে আচ্ছন্ন। ঘন কুয়াশায় জুরিক শহর ঢেকে আছে। আবরারের ছোট্ট বাড়িখানাও কুয়াশার আবরণ সাদা রং ধারণ করেছে। কালো রঙের গাড়িখানার বেহাল দশা, চাকা খুলে গিয়েছে, কাঁচ ভাঙা, ড্রাইভিং সিটের রক্ত লেগে আছে, স্টিয়ারিং বেঁকে গিয়েছে। আবরার গাড়িখানা গ্যারেজে নেওয়ার চেষ্টা করে না, মাঝ রাস্তায় গাড়ি রেখে রক্তমাখা হাত দ্বারা দরজা খুলে বেরিয়ে আসে। ডান পায়ে বেশ আঘাত পেয়েছে, জুতো ভেদ করে ঢুকে পড়েছে কাচের টুকরো, ঠোঁট কেটে রক্ত গড়াচ্ছে, কপালেও বেশ আঘাত পেয়েছে। হাত ভাঙা গাড়ির পানে এক পলক তাকায় আবরার, পরপরই বিড়বিড় করে আওড়ায়। অতঃপর পা টেনে টেনে বাড়ির মূল ফটকে চলে আসে। পাসওয়ার্ড টিপে দরজা খুলে বাড়িতে প্রবেশ করে। ড্রয়িং রুমের আলো জ্বলছে, যেটা বিরক্তি লাগে আবরারের। সোফায় উপর হয়ে শুয়ে আছে সিয়াম, তার পিঠের ওপরে অ্যানি। আবরার ভ্রু কুচকায়, জুতো খুলে ছুঁড়ে মারে বা পাশে অবস্থিত র্যাকের উদ্দেশ্যে। পায়ে বেশ চোট পড়ে, খানিকটা ব্যথাও পেল বোধ হয়। ফর্সা মুখশ্রী লাল হয়ে ওঠে, প্রায় টেনে ঢিলে করে তারপর পা বাড়ায় কিচেনের উদ্দেশ্যে। এই মুহূর্তে ব্ল্যাক কফি না হলে চলবেই না, মাথাটা বড্ড ব্যথা করছে। টুংটাং আওয়াজের ঘুম ভেঙে যায় সিয়ামের। পিট করে চোখ খুলে কিচেনে তাকায়। আবরার তাসনিনের রক্তাক্ত মুখশ্রী দেখে দৌড়ে এগিয়ে যায়। বেচারা অ্যানি ঠাস করে ফ্লোরে পড়ে, বেশ ব্যথাও পায় বোধ হয়। মিউ মিউ আওয়াজ তুলে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। সেদিকে খেয়াল নেই সিয়ামের। সে আবরারের পাশে দাঁড়িয়ে শুধায়, কি হয়েছে? আঘাত পেলে কি করে? আবরার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না, গভীর মনোযোগে পাতিলে পানি ঢালতে থাকে। সিয়াম বিরক্ত হয়, ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে। দেখে মনে হচ্ছে বেশ ভালোই আঘাত পেয়েছে, ট্রিটমেন্ট করা প্রয়োজন। নির্লজ্জ সিয়াম উত্তেজিত হয়, আবরারের ক্ষতস্থান হতে রক্ত মুছে দেয় নিজ হাতে। আবরার বিরক্ত স্বরে বলে, আই এম ফাইন, প্লিজ লিভ মি অ্যালোন। সিয়াম সত্যি এক দৌড়ে বেরিয়ে যায় কিচেন থেকে, নিজ কক্ষের পানে ছুটতে থাকে। পথিমধ্যে উষা খেয়ে পড়েও যায় একবার, ব্যথা পায় বুকে, তবুও থামে না। তখনই উঠে আবারও ছোটে, কাভার্ড খুলে ফার্স্ট এড বক্স নিয়ে 2 দণ্ড দাঁড়ায়। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার পায়তারা আটে, কিন্তু ফলাফল শূন্য। আবরারের ততক্ষণে পানি গরম হয়ে গিয়েছে। মগে পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে 2 চা চামচ কফি পাউডার মিশিয়ে তা চামচ দিয়ে নাড়তে নাড়তে ড্রয়িং রুমে চলে আসে। সিঙ্গেল সোফায় আরাম করে বসে গরম মগে চুমুক দেয়। ততক্ষণে সিয়াম চলে এসেছে। হাত পা কাঁপছে তার, বুকের ভেতরটা উত্তেজনায় হাঁসফাঁস করছে। আবরারের সামান্য আঘাতে সিয়ামের কলিজা পুড়ে যায়ছে। তোলোর মধ্যে একটু স্যাবলুন নিয়ে আবরারের ক্ষতস্থানে লাগাতে যায় সিয়াম। আবরার কড়া নয়নে তাকায়।
আই অ্যাম ফাইন, ফাকিং সিম্প্যাথি দেখাবি না, ওয়ার্নিং দিলাম। বড়ই গম্ভীর শোনালো আবরারের কণ্ঠস্বর। সিয়াম অসহায় নয়নে তাকিয়ে থাকে। এখানে কপাল হতে রক্ত করাচ্ছে, আর এই ছেলে না জানি শরীরে কত ক্ষত রয়েছে। ভালোবাসি তো, তাই এসব ধূরছাই করিস, তাই না? বেদনাদায়ক স্বর সিয়ামের। আঁখি পল্লবে অশ্রু জমেছে, বেশ জানে আবরার, তবে তাকায় না, বরং আঁখি পল্লব বন্ধ করে বলে, ওই মেয়েটাকে যদি আমি প্রেগনেন্ট করে দিই তাহলে প্রবলেম সলভ হবে? সিয়াম ঠিক বুঝতে পারে না আবরার কি বলছে, তবে এটা বুঝতে পারে কাউকে প্রেগনেন্ট করে দিবে। ঘরে বউ রেখে বাইরে পরকিয়া, জনদরদি সিয়াম তা মেনে নেবে না। ভাই আদু তোর বউ, তাকে রেখে ওকেই প্রেগনেন্ট করব। বলিস কি? ডিস্টার্ব না করে যা এখান থেকে। মুখ বাঁকায় সিয়াম। এমনভাবে ধমকখানা দিল যেন সিয়ামই যেছে জানতে চেয়েছে কাকে প্রেগনেন্ট করবে। তখনই সিয়ামের মাথায় একখানা বুদ্ধি আসে। ফার্স্ট এড বক্স রেখে পুনরায় দৌড় লাগায় আদ্রিতার কক্ষের পানে। আদ্রিতার আজকে ঘুম আসছে না। সেই কখন থেকে শুয়ে আছে, এপাশ ওপাশ করছে, তবুও ঘুম ধরা দিচ্ছে না দু চোখের পাতায়। অগত্যা বসে পড়ে। মায়ের থেকে ফোন এনেছে। কতবার কল করলো আসিফ আদনানের নাম্বারে, বারবার নট রিচেবল বলছে। বিরক্ত আদ্রিতা সবে বিছানা থেকে নামছে, তখনই সেখানে উপস্থিত হয় সিয়াম। আদু আবরার অসুস্থ, হাত পা কেটে গিয়েছে, কিন্তু ওষুধ লাগাতে হচ্ছে না। তুমি একটু বলবে প্লিজ? আমি কি করে ভাইয়া, আমার কথা শুনবে না? আদু প্রচুর রক্ত পড়ছে, অনেকখানি কেটে গিয়েছে। ওষুধ না লাগালে ইনফেকশন হয়ে যাবে, হাঁটতে পারবে না। আদ্রিতা ঠোঁট কামড়ে কিছু একটা চিন্তা করে, তারপর বলে, কিন্তু আমার কথা শুনবে না তো? শুনবে শুনবে, নিজ হাতে ওষুধ লাগিয়ে দেবে, তাই কিছু বলবে না। আদ্রিতা আমতা আমতা করতে থাকে। সিয়াম আরও অনেক কিছু বোঝায়, অতঃপর রাজি হয়। সিয়াম এইটুকু বুঝে যায় আদ্রিতার মনে আবরারের জন্য ভালোবাসা তৈরি হচ্ছে। এই নিরীহ মেয়েটা আবরার তাসনিনের প্রেমে পড়ে যাচ্ছে। ফার্স্ট এড বক্স নিয়ে আবরারের কক্ষের পানে এগোয় আদ্রিতা। বুক কাঁপছে তার। এক মন বলছে আদ্রিতা যাস না, আরেক মন বলছে আদ্রিতা যা, তাড়াতাড়ি যা। কোন মনের কথা শুনবে দ্বিধা বোধে ভুগছে সে। আবরারের কক্ষের দরজা বন্ধ। আদ্রিতা কাপা কাপা হাতে টোকা দেয়। ভেতর থেকে ভেসে আসে আবরারের গম্ভীর কণ্ঠস্বর। সিয়াম, ডোন্ট ডিস্টার্ব। আদ্রিতা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়, কাপা কাপা স্বরে বলে। আমি দুপধাপ পায়ের আওয়াজ শোনা যায়। অতঃপর দরজা খুলে যায়। আবরারের মুখ পানে তাকানোর আগেই শক্ত হাতের অস্তিত্ব টের পায় নিজের হাতের ভাঁজে, এবং নিজেকে কক্ষে আবিষ্কার করে। মূলত আবরার একটানেই রুমের ভেতরে নিয়ে এসেছে আদ্রিতাকে। পরপরই দরজা বন্ধ করে। আবরার পুনরায় গিয়ে খাটে বসে। শার্ট খুলে ফেলেছে বিধায় স্পষ্ট দেখা যাচ্ছে ক্ষতগুলো। বেশ কয়েক জায়গায় চোট পেয়েছে। আদ্রিতা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে দুপা এগিয়ে যায়। হাতের ফার্স্ট এড বক্স দেখিয়ে বলে, ওষুধ লাগানো প্রয়োজন আপনার। ভালোই তো ছিলাম আমি, কেন আসলে তুমি? কেন আসলে তুমি? ভালোই তো ছিলাম আমি। বড্ড অসহায় শোনালো আবরারের কণ্ঠস্বর। মনে হলো পৃথিবীর সব থেকে দুঃখী ব্যক্তি সে। বেশ অনেকদিন হলো আবরারকে দেখছে। বরাবরই গম্ভীর রকচটা রাগী মানুষটার এমন করুণ স্বর বেশ অবাক করে আদ্রিতাকে। মনে মনে ভাবে, কিসে রয়েছে ওনার দুর্বলতা? কেন এত আকুল সে? কিসের টান? পর মুহূর্তেই হৃদয় জবাব দেয়, কেন টান নেই? হয়তো ড্রিঙ্কস করেছে, তাই ভুলভাল বকছে। তবে মনে একটু সাহস জাগে। যেহেতু কণ্ঠস্বর নরম, তার মানে মনটাও আপাতত ঠিকঠাক। এই মুহূর্তে ধমক খাওয়ার চান্স কম, তাই দুপা এগিয়ে আসে। ফার্স্ট এড বক্স খাটের ওপর রাখে। অরুণার কোনো শক্ত করে চেপে ধরে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়, অতঃপর রেন্দ্রে নিয়ে বলল, আর মাত্র কয়েকদিন, তারপরই চলে যাব। আপনাকে আর বেশি দিন সহ্য করতে হবে না আমায়। কথাটা বোধহয় ভালো লাগলো না আবরারের। মুহূর্তেই করুণ মুখশ্রী লালচে রং ধারণ করে। বেলায় আঁখে পল্লবের সাদা অংশের রং বদলায়। শীতের সিজন, তার উপর কক্ষে লো পাওয়ারের এসি চলছে। তবুও কপালে বিন্দু বিন্দু ঘামের কণার দেখা মিলছে। ঘন কালো দাঁড়িয়ে যুক্ত চোয়াল শক্ত হয়ে যায়। কটমট শব্দ হয়। হয়তো দাঁতের উপর দাঁত রেখে চাপ প্রয়োগ করছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে বড় বড় পা ফেলে এগোয় আদ্রিতার পানে। আবরারকে এগোতে দেখে আদ্রিতা চমকায় এবং খাটে বসে পড়ে চড়ো চড়ো হয়ে। ভয়ার্ত দৃষ্টিতে তাকায় ওই রাগান্বিত মুখ পানে।
অসহায় মুখশ্রীতে স্পষ্ট ফুটিয়ে তোলার চেষ্টা করে, কি যা বলেছি ভুল বলেছি, প্লিজ ক্ষমা করে দিন। কিন্তু মুখ ফুটে বলতে পারে না। আবরার আদ্রিতার সামনে দাঁড়িয়ে একটুখানি ঝুঁকে পড়ে, মুখের কাছে মুখে নিয়ে গল চেপে ধরে শক্ত করে ঠোঁট চাপ খেয়ে ফাঁকা হয়ে যায়, যেন এখনই চোয়াল ভেদ করে আঙুলগুলো মুখে ঢুকে পড়বে। ব্যথায় জর্জরিত আদ্রিতার আঁখি পল্লবে অশ্রুকণা জমে ওঠে। আমাকে পাগল বানিয়ে এখন পালানো হবে? আমি পালাতে দিব? যতদিন না আমার তৃষ্ণা মিটবে ততদিন কোথাও যাচ্ছ না তুমি। নিজের কথা শেষ করেই চোয়াল ছেড়ে দেয়। আদ্রিতা নিচের গালে হাত বুলিয়ে নিঃশব্দে কেঁদে ওঠে। আবরার কপালে 2 আঙুলের বিচরণ করিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে। কপালে বোধহয় চোট পেল, গড় গড় রক্ত বেরোতে শুরু করে ক্ষতস্থান হতে। আদ্রিতার কান্নার শব্দেও বিরক্ত হয়, মৃদু স্বরে ধমক দিয়ে বলে ওঠে, স্টপ ইয়োর ফাকিং ক্রাইং, আই হেট দিস। আদ্রিতা চমকায়, মুহূর্তেই কান্না থেমে যায়। 2 হাতে চোখের পানি মুছে ফেলে, মনে মনে বিড়বিড় করে বলে, শালা খচ্চর, আমাকে মেরেছিস, আমি কাঁদছি, তাতে তোর বাপের কি? তুই ঘৃণা করলি আমার কি? নাচবো আমি, শালাও হনুমান। আবরার এদিক ওদিক পায়চারি করে খানিকক্ষণ, তারপর আদ্রিতার পাশে এসে বসে। আরেক তরফা চমকায় আদ্রিতা, একটু সরে বসতে চায়, আবরার কোমর পেঁচিয়ে ধরে, অপর হাতে ওড়না টেনে ফেলে দেয় ফ্লোরে। কপাল কুঁচকে বলে, আমার সামনে আসলে এসব যেন না দেখি। আদ্রিতা মাথা নিচু করে ফেলে, কিছু বলবে বলে সিদ্ধান্ত নেয়। তখনই গলার একটু নিচে ভেজা ওষ্ঠের বিচরণ টের পায়। খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণ অনুভব করে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে আদ্রিতার সর্বাঙ্গ, মৃদু স্বরে গুঙিয়ে ওঠে। আবরার বেশি সময় নেয় না, নরম স্থানে দাঁত বসিয়ে মাথা তোলে। মৌমাছির চাক থেকে যেন মধু খেলো তেমনভাবেই জিভ দ্বারা ঠোঁট চেটে নেয়। ব্যাপারখানা দেখে নেয় আদ্রিতা, লজ্জায় কান দুটো গরম হয়ে ওঠে, চোখ মুখ খিচিয়ে বন্ধ করে ফেলে। ওষুধ লাগাতে এসেছো? শান্ত স্বরে প্রশ্ন করে আবরার। জবাব দিতে পারে না লজ্জিত রমণী। এখনও ঠিকঠাক করে শ্বাস টানতে পারেনি, স্বাভাবিকের তুলনায় নিঃশ্বাস একটু জোরেই বইছে। আবরার পুনরায় বলে ওঠে, এভাবে অটিস্টিকের মতো বিহেভিয়ার করলে খেয়ে ইন্টিমেট হতে ইচ্ছে করবে। দ্বিতীয়বার ফিলিংস জাগলে ট্রাস্ট মি, খেয়ে ফেলবো। চট জলদি চোখ খোলে আদ্রিতা। বড্ড তাড়াঘোড়ায় আশেপাশে ফার্স্ট এড বক্সটার খোঁজ করে এবং পেয়েও যায় আবরারের পাশে। সেই দিকে ইশারা করে বলে, ও, ওটা লাগবে। আবরার রক্তমাখা হাতে বক্সটি এগিয়ে দেয়, শক্তপোক্ত হাতখানা নিচের নরম হাত দ্বারা ছুঁয়ে দেয়। মূলত দেখার প্রয়াস চালায় ঠিক কতটা কেটেছে। বিচলিত হয়ে বলে, ইস, অনেকটা কেটেছে, এখনও রক্ত পড়ছে। আল্লাহ, আমি কি করব এখন? ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন। আবরার শুধু ছোট ছোট নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখ পানে। বিচলিত হতে দেখেও শান্ত স্বরে বলে, না। আদ্রিতা, এরকম গভীর ক্ষত বহুবার হয়েছে আমার, এবং সেরেও গেছে। আমার জন্য এটা নর্মাল, প্লিজ ভয় পেও না। আদ্রিতা সময় নষ্ট করে না, চটজলদি ফার্স্ট এড বক্স খুলে প্রয়োজনীয় সামগ্রী বের করে নেয় এবং দক্ষ হাতে ঔষধ লাগাতে থাকে। আশ্চর্যজনক ব্যাপার হলো আবরার একটু শব্দ করে না, চুপচাপ বসে থাকে। আদ্রিতা বিড়বিড় করে আওড়ায়, এটা মানুষ নাকি পাথর? আল্লাহ যে কার পাল্লায় ফেললো। তখনই অ্যানি উপস্থিত হয় সেখানে, মুখে সাদা রঙের ব্যান্ডেলের ডিব্বা। আদ্রিতার পায়ের নিকট ডিব্বা নামিয়ে মেউ মেউ আওয়াজ তোলে। আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, নিচু হয়ে কোলে তুলে নেয় অ্যানিকে, ঠোঁট ডাবিয়ে চুমু খায় কয়েকবার, আদুরে সরে বলে, আমার শোনো মনা, ভালোবাসি তোকে। পরপরই নামিয়ে দেয় খাটের ওপর। অ্যানি ভদ্র বাচ্চার মতো চুপচাপ বসে পড়ে, গভীর মনোযোগে আবরারকে দেখতে থাকে, যেন মনে মনে বলছে। আতিয়া বেগম নিজের পুরনো ডায়েরিখানা খুলে বসে। সেখানে লেখা রয়েছে জানা অজানা অনেক তথ্য। ছোটবেলা থেকেই ডায়েরি লিখতে ভীষণ ভালোবাসতেন তিনি। স্কুল কলেজ থেকে শুরু করে পরিবারের কেউ কিছু বললেও যত্ন করে লিখে রাখতেন 256 পৃষ্ঠার এই ডায়েরিখানায়। কলেজ লাইফের প্রথম দিন, নতুন কলেজে পা রাখার পরেই মনে ধরেছিল একটা মানুষকে। সে ওই কলেজে পড়তো না, তবে তাকে মাঝে মধ্যেই দেখা যেত কলেজের আশেপাশে। কিছুদিন যাওয়ার পরে পছন্দের পুরুষটি প্রপোজ করেছিল আতিয়াকে। সেই দিনটা ছিল আতিয়ার জীবনের শ্রেষ্ঠ দিন। পছন্দের মানুষের থেকে প্রেমের প্রস্তাব পাওয়া চারটিখানি কথা নয়। তারপর তাদের প্রণয় হলো। কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, রাত জেগে ফিসফিস করে ফোনে কথা বলা, আরও কত মধুর স্মৃতি।
হঠাৎ একদিন সকালে আতিয়া জানতে পারলো তার বিয়ে ঠিক হয়েছে এবং আজকে বিয়ে। বাধ্য হয়ে মনের মধ্যে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করতে হলো। বছর ঘুরতে না ঘুরতেই জন্ম নিল আবরার। জন্মের 2 দিন পর্যন্ত কান্না করে নি সে। ডাক্তার, নার্স সহ চৌধুরী বাড়ির সকল সদস্য পাগল হয়ে যাচ্ছিল। সব থেকে বেশি পাগল হয়েছিল আবরার বাবা। ছেলের চিন্তায় 2 দিন পর্যন্ত মুখে কিচ্ছুটি তোলেনি। সেই আবরার ধীরে ধীরে বড় হতে লাগলো বাবার ছায়াতে। কোনো একটা কারণে অবুঝ শিশু বাবা ছাড়া আর কারো কোলেই ঠিকঠাক থাকতো না। মায়ের বুকের দুধ খেত না, এতে আতিয়ার কোনো ভাবান্তর ছিল না। কখনোই জোর করেনি দুধ খাওয়ানোর জন্য। 7 মাস বয়সে আবরার প্রথম কথা বলতে শেখে। তার প্রথম ডাকটাই ছিল বাবা। ধীরে ধীরে আতিয়ার অনুশোচনা হতে লাগলো। ছেলের মুখে মা ডাক শোনার জন্য হৃদয় বিচলিত হয়ে উঠল। হামাগুড়ি দিয়ে যখন বাবাকে জড়িয়ে ধরতো তখন আতিয়ারও ইচ্ছে করতো তার কোলেও যদি আসতো। তখন থেকেই ছেলের প্রতি যত্নশীল হয় সে। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ছেলের সঙ্গে কথা বলতো, আদরে বাক্য আওড়াতো, মা বলে ডাকা শেখাতো এবং 14 মাস বয়সে সে মা বলেও ডাকতে শুরু করে। আর তখনই প্রেম এমন একটি অনুভূতি যা শব্দের চেয়েও গভীর। একে অনুভব করা যায় কিন্তু পুরোপুরি প্রকাশ করা কঠিন। তুমি যখন পাশে থাকো পৃথিবী যেন থেমে যায় আর আমি শুধু তোমার দিকেই তাকিয়ে থাকি। তোমার হাসি আমার পৃথিবী আলোকিত করে আর তোমার হাতের স্পর্শ যেন আমার সারা জীবনটাই পূর্ণ করে দেয়। তোমার চোখের মধ্যে এক ধরনের শান্তি আছে, যেন সময় থেমে যায়। তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই যেন এক জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। যখন তুমি পাশে থাকো তখন মনে হয় পৃথিবীটা শুধুই আমাদের। তুমি শুধু আমার জন্য নয়, বরং আমার জীবনের সব কিছু। তোমার হাসি, তোমার স্পর্শ, এই সব যেন আমার হৃদয়ের গভীরে কোনো চিরন্তন গান গাইছে। বিয়ের পর থেকে আতিয়া এবং তার স্বামীর সম্পর্ক বিছানা অবধি সীমাবদ্ধ ছিল। রফিকুল চৌধুরী কখনো ভালোবেসে আতিয়ার মন মানানোর চেষ্টা করেনি। আতিয়াও কখনো ভালোবাসার দাবি নিয়ে সামনে দাঁড়ায়নি, বরং মাঝে মধ্যে 2-1টা কথা বলতে আসলে হ্যাঁ হো বলে এড়িয়ে যেত। আবরারের যখন 3 বছর বয়স তখন রফিকুল একগুচ্ছ লাল গোলাপ নিয়ে আতিয়ার সামনে দাঁড়িয়েছিল, বলেছিল প্রেমমূলক বাক্য। সেই দিন আতিয়া উপলব্ধি করে এই মানুষটা তার স্বামী। এই মানুষটাকে অবহেলা করা যাবে না। তার সন্তানের জন্য হলেও তাদের হাসি খুশি থাকতে হবে। তারপর থেকে তাদের সংসার সুন্দর হতে শুরু করে। আবরারের 4 বছর বয়সে আরিফ বর্ষা আসে আতিয়ার শ্বশুর বাড়িতে। তাদের তখন সবে বিয়ে হয়েছে। পুরনো প্রেমিককে দেখে আতিয়ার কলিজা কেঁপে উঠেছিল। পুরনো প্রেম মস্তিষ্কে ভয়ানক ক্রিয়া দিচ্ছিল। সর্বক্ষণ ভাবতে থাকতো, এই বুঝি তার সংসারটা ভাঙল, এই বুঝি আরিফ সবাইকে সব বলে দিল। কোনো রকমে পালিয়ে এসেছিল ওনাদের সামনে থেকে। পরে জানতে পারল আরিফ হচ্ছে আবরারের দাদার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে এবং তারপর থেকে ওনাদের আসা যাওয়া লেগেই থাকলো। মাঝে মধ্যে আরিফের সাথে চোখাচোখি হয়ে যায় আতিয়ার। নীরবে দৃষ্টি ফিরিয়ে চলে আসে। এভাবে আরও কিছু বছর চলে যায়। আবরারের 8 বছর চলে আর অহনার সবে জন্ম হলো। ছোট্ট অহনাকে কোলে নিয়ে ড্রয়িং রুমে বসেছিল আতিয়া। তখনই আরিফ চলে আসে সেখানে। আশেপাশে কেউ ছিল না বিদায় আরিফ আতিয়ার পাশে বসে হাতে গিয়ে কোলে তুলে নেয় অহনাকে। মৃদু হেসে বলেছিল, তুমি কি পারলে আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? আতিয়া জবাব দিতে পারে না, মাথা নিচু করে বসেছিল। আরিফ পুনরায় বলল, তুমি চাইলে এখনো আমি তোমায় গ্রহণ করতে রাজি। যাবে আমার সাথে? এই কথাটুকু শুনে ফেলে রফিকুল। তার কোলে ছিল আবরার। ছোট ছোট 2টি বাচ্চা ছেড়ে আতিয়া চলে গেলে রফিকুল কি করবে? কিভাবে মানুষ করবে 2টো শিশুকে? আর নিজেই বা কি করে থাকবে আতিয়াকে ছেড়ে? একটু বেশি ভালোবাসি কি না? আবরার তখন অত শত বোঝে না, তবে এইটুকু বুঝতে পেরেছিল ওই আঙ্কেলটা তার মাকে নিয়ে যেতে চাচ্ছে। আর এটা শুনে বাবা কষ্ট পাচ্ছে। পরের দিনই স্ট্রোক করে রফিকুল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় পায় না, তার আগেই দুনিয়া ত্যাগ করে। আবরার বুঝে যায় মা এবং আঙ্কেলের জন্যই বাবা চলে গেল। সেই থেকে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ, তার ভীষণ খারাপ। মাকে মা বলে ডাকতে ইচ্ছে করে না। মায়ের মুখটা দেখলেই বাবার ঘুমন্ত মুখশ্রীর কথা মনে পড়ে। বুকের পাশের ক্ষতটা বেশ গভীর, চাকু ঢুকেছিল বোধহয়। বাবা সে অবস্থিত কয়লার 1 ইঞ্চি উপরে হয়েছে ক্ষতখানা। আদ্রিতা কপাল কোচকায়, আলতো হাতে ক্ষতস্থানে তুলো ছুঁয়ে আহত স্বরে বলে, আপনি কি মাফিয়া নাকি মাস্তান?
এভাবে মারলো কেন লোকটাকে? ইস, মায়া দরদ কিচ্ছু নেই তাদের। অবশ্যই আপনারও নেই। আবরারের নজর ছিল আদ্রিতার বক্ষদেশের পানে। সাদা রঙের টি শার্টের গলাখানা একটু বেশি বড়, ঝুঁকে ওষুধ লাগিয়ে দেওয়ার ফলে স্পষ্ট দেখা যাচ্ছে অনেক কিছু, যা দেখতে বেশ ভালো লাগছে আবরারের। ইচ্ছে করছে গভীরভাবে ছুঁয়ে দিতে, মুখ ডুবিয়ে চুমু খেতে, দিন দুনিয়া ভুলে আদ্রিতার মাঝে ডুবে যেতে, কিন্তু পারছে না। বিয়াদব দুষ্টু অ্যানি হা করে তাকিয়ে আছে, যেন আদ্রিতাকে ছুলেই সে কামড়ে দিবে। দায়িত্বমান বডিগার্ড আবরার থেকে জবাব না পেয়ে আদ্রিতা তার মুখ পানে তাকায়, মুহূর্তেই চমকে ওঠে। আবরারের নজর খেয়াল করে টেনে নেয় টি শার্টের গলা। এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে শুকনো ঢোক গেলে আবরার বিরক্ত হয়। ডান হাতে কপাল চুলকে গম্ভীর স্বরে বলে, কৈফিয়ত দিতে হবে তোমায়? আদ্রিতা অনবরত মাথা নাড়ল। জবাব দিতে হবে না। পরপরই মাথা নিচু করে মুখ পাকায়, নিজ কাজে মনোযোগ দিয়ে পিড়পিড় করে বলে, শালা হনুমান লুচ্চা, দৃষ্টি ঠিক করতে পারিস না? মেয়ে দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। পিয়াদব। আর কৈফিয়ত চাইছি তোর কাছে? শুধু জিজ্ঞেস করেছি, জবাব দিলে দিবি, না দিলে নাই। খাটাসের মতো ধমকাবি কেন? গন্ডার কোথাকার, তোর কপাল। বাকিটুকু শেষ করার আগেই আবরার দুই হাতে ঝাপটে জড়িয়ে ধরে আদ্রিতাকে, ফেলে দেয় বিছানায়। এক হাত টি শার্টের ফাঁকে ঢুকিয়ে দেয় এবং আদ্রিতার ওষ্ঠদয়ের ভাঁজে নিচের ওষ্ঠদয় মিলিয়ে নেয়। শক্তপোক্ত হাতের বিচরণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ওষ্ঠের সংঘর্ষণ। হতভম্ব আদ্রিতা বক্ষদেশের ক্রিয়ায় মৃদুস্বরে গুঙিয়ে ওঠে। এটাই বুঝি বেসামাল আবরারের বেপরোয়া হৃদয়ে ঝড় তুলল। এক মুহূর্তের জন্য ছেড়ে দেয় আদ্রিতার ওষ্ঠ। মাথা তুলে তাকায় গোলগাল মায়াবী মুখ পানে। জোরে জোরে শ্বাস টানছে রমণী, যেন এতক্ষণ চাপা পড়েছিল বালিশের তলায়, শ্বাস নিতে পারেনি। আবরার ঠোঁট কামড়ে ভ্রু কুচকায়, ছেড়ে দেয় আদ্রিতার হাত। পাশ ফিরে তাকায় অ্যানির পানে। সে গোল গোল নয়নে তাকিয়ে আছে, যেন বোঝার চেষ্টা চালাচ্ছে এরা দুজন ঠিক কী করছে। আবরার উঠে বসে। ওর হাতখানা এখনও রয়েছে আদ্রিতার টি শার্টের ফাঁকে। সেটা সরানোর চেষ্টা চালাচ্ছে আদ্রিতা, তবে ব্যর্থ। অ্যানি, পাপা মাম্মাম রোমান্স করব, চাচুর কাছে যাও। অ্যানি কি বুঝলো কে জানে, মিউ মিউ আওয়াজ তুলে লেজ গুটিয়ে চলে যায়। আদ্রিতা আশ্চর্য নয়নে তাকিয়ে থাকে। ভালোবাসা দিয়ে বড় করলো আর আদ্রিতা, আর এখন কথা শুনে আবরারের। এটা কি অন্যায় নয়? অ্যানির চোখের আড়াল হতেই আবরার পুনরায় দৃষ্টি দেয় আদ্রির তার পানে। তুমি ভীষণ হট অ্যান্ড সফট, ধরলেই ছাড়তে ইচ্ছে করে না, কামড়ে খেয়ে নিতে মন চায়। আদ্রিতা শুকনো ঢোক গেলে আবরারের লাল লাল নয়ন জোড়ার পানে তাকিয়ে মিনমিনি স্বরে বলে, প্লিজ ছেড়ে দিন, আমি এসবের জন্য প্রস্তুত নই। পিরিয়ড। বাকিটুকু আবরার শোনে না, বরং টি শার্ট টেনে ওপরে তুলে নাক ডুবিয়ে দেয় আদ্রিতার নরম তুলতুলে উদরে। পুনরায় দুই হাতের বিচরণ ঘটায় বক্ষ দেশে এবং বেপরোয়া ভঙ্গিমায় চুমু খেতে থাকে। দিশেহারা আদ্রিতা আবরারের এরূপ দেখে কেঁদে ওঠে উচ্চস্বরে। থমকায় আবরার, মাথা তুলে তাকায় আদ্রিতার মুখ পানে। বিরক্ত ভঙ্গিমায় কপাল কোচকায় এবং ধমকের স্বরে বলে, স্টপ ইয়োর ফাকিং ক্রাইং। কিন্তু আবরারের ধমকে কাজ হয় না। আদ্রিতা তার কান্না থামায় না, বরং একটুখানি বেড়ে যায়। অধৈর্য আবরারের কান্না দেখার সময় নেই, তাই টেনে টেনে টি শার্ট আবার ওপরে তোলে। স্পর্শকাতর জায়গায় মুখ ডুবিয়ে হাম্পি সরে বলে, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ, প্লিজ সহ্য করে দাও, মরে যাচ্ছি আমি। আদ্রিতার কান্না থামে। কিছু একটা ভেবে শান্ত হয়ে আবরারের চুলগুলো মুঠো করে ধরে। সময় গড়ায় অদ্ভুত শব্দ বেরিয়ে আসে আদ্রিতার ঠোঁটের ফাঁক দিয়ে। আবরার পুনরায় বলে, ডিস্টার্ব করে না জান? আদ্রিতার ডিস্টার্ব করে না, তবে তখনই ভেসে আসে সিয়ামের কণ্ঠস্বর। আবরার আঁখি পল্লব বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারপর আদ্রিতাকে ছেড়ে দাঁড়িয়ে পড়ে। ফ্লোরে পড়ে থাকা টি শার্টখানা তুলে গায়ে জড়াতে জড়াতে দরজার পানে এগোয়। এখানে সিয়াম লাগাতার ডেকেই যাচ্ছে, যেন সুইজারল্যান্ডের ঘূর্ণিঝড় বয়ে আসছে, যে কোনো মুহূর্তে সব ভেঙে গুড়িয়ে দিবে। আবরার দরজা খোলে। সিয়াম হাঁপাতে হাঁপাতে বলে, আবরার টনি। বাকিটা শেষ করার আগেই আবরার সিয়ামের হাতে থাকা ফোনখানা কেড়ে নিয়ে ফোনের স্ক্রিনে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে গভীর মনোযোগে। অতঃপর ঠোঁট বাঁকিয়ে একটু হাসার চেষ্টা করে বোধ হয়, কিন্তু ওই কোমরা মুখে সেই হাসিখানা ফুটে ওঠে না। সিয়াম আঙুল মুখে পড়ে গোল গোল নয়নে আবরারকে দেখছে। ভাবসাব ভালো ঠেকছে না। নিশ্চয়ই এমন শখের নিউজ দেখেও শখ খেলো না।
বরং ধুরন্ধর মনে নতুন কোনো ফোন দিয়ে এঁকে ফেলেছে। এই ছেলেটার মাথা আল্লাহ কোন মাটি দিয়ে তৈরি করেছে সিয়াম ভেবে পায় না। এই মুহূর্তে তার আবরার তাসনিনকে নিয়ে একখানা কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করছে। নিজের কবিতার লাইন শুনে নিজেই বিরক্ত হয়। সিয়াম বিড়বিড় করে বলে, শালা গবেট, কবিতার বুঝিস তুই? আবল তাবল লাইন মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে সেটাকে পাবলিককে শোনাস? কবে জানি জুতোর বাড়ি খাবি তুই। সিয়ামের বিড়বিড় করার মাঝেই আবরার বলে ওঠে, সিয়াম, ইমিডিয়েটলি টিকিট বুক কর, কাম ফাস্ট। কিন্তু কেন? মা আর দাদির তো টিকিট আগেই বুক করে রেখেছে। দুই ভ্রুর আড়াআড়ি ভাবে কুচকে সিয়ামের পানে তাকায় আবরার। ঈদ বৃষ্টির ভাষা সিয়ামের মুখস্থ, মানে জিজ্ঞেস করছে। কি বললি তুই? সিয়াম মুখ বাঁকিয়ে বলে, মা বলে ডাকতে বলেছিলি আদ্রিতাকে? তাহলে তো আন্টি তো দাদি হলো। আবরার বাঁ হাতে কপাল চুলকায়, পরপর সেই হাতখানা রাখে সিয়ামের কাঁধে। গুড জব, এভাবে চলতে থাকলে বেস্ট বলদের অ্যাওয়ার্ড পেয়ে যাবি কনফার্ম। আর হ্যাঁ, তোর মা আর দাদির টিকিট ক্যান্সেল করে দে। দুবার ছোট ছোট থাপ্পড় দিয়ে বলেই পুনরায় কক্ষে ঢুকে পড়ে আবরার। আদ্রিতা বিছানায় গোল হয়ে বসে আছে, কোলের মাঝখানে অ্যানি। সে পরম শান্তিতে ঘুমোচ্ছে। তার মাথায় আদ্রিতার ডান হাত, একটু পর পর হাত ওপর নিচ করে আদর দিয়ে দিচ্ছে। সিয়াম এবং আবরারের কথন কিছুটা শুনেছে সে। এবার মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। লোকটা কোথায় যাবে? কেন যাবে? কি সমস্যা তার? সত্যি কি মাফি এসে? বুকের ভেতরটা কেঁপে ওঠে আদ্রিতার। ক্ষণিকের মায়া বলতেও একটা শব্দ রয়েছে। অল্প পরিচয়ে কিছু মানুষের শূন্যতা ভীষণ বাজেভাবে পড়াতে পারে। অল্প পরিচয়ে কিছু মানুষের প্রতি মায়ার সৃষ্টি হয়। এই যে আদ্রিতার প্রতি মুহূর্তে অনুভব করছে, আবরার নামের ভয়ঙ্কর পুরুষটির জন্য আদ্রিতার হৃদয়ে গভীর জায়গার সৃষ্টি হয়ে গিয়েছে। জানে আবরার ভয়ঙ্কর, তবুও তার সঙ্গ পেতে ভালো লাগে। লোকটা আশেপাশে থাকলে ভালো লাগে, দূরে গেলে পাজে মনখানা লোকটার চিন্তায় বিভোর থাকে। আবরার কাভার্ড খুলে কতগুলো শার্ট, টি শার্ট আর জিন্স বের করে খাটের উপর রাখে। তারপর একটা লাগেজ এনে সেটাও খাটের উপর রাখে এবং ব্যস্ত হাতে জামা কাপড়গুলো লাগেজে ঢোকাতে থাকে। আদ্রিতাও মনের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। মনের কথা চেপে রাখতে না পেরে বলে ওঠে, কোথায় যাচ্ছেন আপনি? হাত থামে আবরারের, তাকায় আদ্রিতার পানে। আদ্রিতা তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায় দুজনের। মুহূর্তেই দৃষ্টি নামায় আদ্রিতা। এই লোকটার লাল লাল চোখের পানে তাকালে কলেজা শুকিয়ে যায় আদ্রিতার। কিছু একটা রয়েছে লোকটার দৃষ্টিতে। আবরার জবাব না দিয়ে পুনরায় জামা কাপড় গোছাতে শুরু করে। বিরক্ত হয় আদ্রিতা, বিড়বিড় করে আওড়ায়, শয়তান হাতি, মুখে যেন কুলু বেটে রেখেছে। বলি গন্ডার, দুই একটা কথা বললে কি তোর জাত যাবে? আশ্চর্য, ইচ্ছে করে গলা চেপে আধমরা করে ফেলতে। আদ্রিতার বিড়বিড় করে আওড়ানো বাক্যগুলো বোধহয় শুনে ফেলে আবরার। গম্ভীর স্বরে বলে, চলে যাচ্ছি, ফিরবো তাড়াতাড়ি। খট করে আদ্রিতা বলে ওঠে। কত তাড়াতাড়ি? আবরার ঠোঁট বাঁকায়, সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতে কপাল চুলকায়। ওয়েট এ মিনিট। বলেই কক্ষ ছেড়ে বের হয়। আদ্রিতা ফেংচি কাটে। এই হাদারাম আবার কই গেল? আবরার আতিয়ার কক্ষের সামনে গিয়ে থামে। দ্বিধাবোধ কাটিয়ে দরজায় টোকা দেয় দুবার। তৃতীয়বার টোকা দিতেই দরজা খুলে যায়। আতিয়া বেগম সবেই শুয়েছিল ঘুমানোর উদ্দেশ্যে। দরজা খুলে ছেলেকে দেখতে পেয়ে বেশ অবাক হয়। কিছু বলবি আবরার? আবরার আতিয়াকে পাশ কাটিয়ে কক্ষে ঢুকে পড়ে। খাটের এক কোনায় বসে মাথা নিচু করে এবং গম্ভীর স্বরে বলে, আমি সিঙ্গাপুর যাচ্ছি, কিছুদিন পরে ফিরবো। আপনি আদ্রিতাকে নিয়ে অহনার বাড়িতে থেকে আসুন এই কটা দিন। আতিয়া কথায় কপাল কোচকায়। মা কি করলো না করলো এসবে কখনোই মাথা ব্যথা ছিল না তার। কখনোই মাকে জানায়নি কোথায় যাচ্ছে না যাচ্ছে। তবে আজকে কি হলো? আতিয়াকে চুপ থাকতে দেখে আবরার পুনরায় বলে, আই এম ইন লাভ উইথ আদ্রিতা। আমি তার সঙ্গে থাকতে চাই, সো তাকে নিয়ে বাংলাদেশে যাওয়ার চিন্তা করবেন না। টিকিট ক্যান্সেল করে দিয়েছি আমি। বলেই চলে যায়। যেভাবে হুট করে আসলো ঠিক সেভাবেই চলে যায়। আতিয়া রাখি পল্লবে অশ্রু জমে। তার ছেলে কথা বলল তার সাথে, ভালো করে কথা বলল, কোনো রাগারাগি করলো না এবং অকপটে স্বীকার করে নিল আদ্রিতাকে ভালোবাসে। এই দিনটাও বুঝি দেখার ছিল। ভোরের আলো ফুটেছে বোধহয়। সুইজারল্যান্ডের জুরিক শহরে অবস্থিত এই ছোট্ট বাড়িখানা ঝলমল করছে তিলের আলোর মতোই উজ্জ্বল। আদ্রিতার ড্রয়িং রুমের সোফায় বসে আছে, কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য অপেক্ষা করছে সে। আবরার তাসনিন রেডি হচ্ছে, এখনই বের হবে কক্ষ থেকে।
ধীরে ধীরে লুক নিয়ে চলে যাবে। তখন আবরারের পেছন পেছন এসেছিল আদ্রিতা। আতিয়াকে বলা কথাগুলো সে শুনে ফেলেছে। আবরার তাকে ভালোবাসে, এই একটা কথা সারা শরীরে কাঁপন সৃষ্টি করছে। লোকটা কি সত্যিই বলল? তখন থেকে এটাই ভেবে চলেছে আদ্রিতা। আবরার কক্ষ থেকে বের হয়, পরনে কালো রঙের জিন্স, কালো শার্ট, কালো শু, হাতে বড় লাগেজ, কানে অ্যাপলের লোগোওয়ালা ফোন। ব্যস্ত ভঙ্গিমায় কারো সাথে ইংরেজিতে কথা বলছে। বড়ই রেগে আছে মনে হচ্ছে। আদ্রিতাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় আদ্রিতা দাঁড়িয়ে পড়ে, করুণ স্বরে বলে, চলে যাচ্ছেন আবরার তাসনিম? থেমে যায় আবরার। কান থেকে ফোন নামিয়ে পকেটে রাখলো। লাগেজের হাতল ছেড়ে দুপায়ে এগিয়ে আসে। ঠোঁট বাঁকিয়ে একটু হাসার চেষ্টা করে ডান হাত বাড়িয়ে চেপে ধরে আদ্রিতার ওষ্ঠ, হামকি সরে বলে, যাচ্ছি চলে, তবে ফিরবো দ্রুতই। তোমার ছোট্ট দেহখানা ব্যথায় জর্জরিত করতে আমাকে যে ফিরতেই হবে। আঁকি পল্লব বন্ধ করে নেয় আদ্রিতা। আবরারের হাতের উপর হাত রেখে বের বের করে বলে, আর কতবার বলবো মুখ খুলবেন না? আপনার মুখের একটা কথা আমার হৃদয় কাঁপিয়ে তোলে। আবরার হাসলো বোধহয় একটু, ফিস ফিস করে বলে, শুধু হৃদয় নয়, আরো অনেক কিছু কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখে আবরার তাসনিম। তখনই পেছন থেকে সিয়াম বলে, কাপাকাপি পরে হবে, আগে দৌড়া, প্লেন ধরতে হবে। উড়ে চলে গেল। আবরার দাঁতে দাঁত চেপে তাকায় সিয়ামের পানে, কঠিন কিছু গালি আউড়িয়ে বলে, তোকে সিঙ্গাপুরের মাটিতে পুঁতে রেখে আসবো, আই সোয়ার। মা হয় মমতাময়ী, পৃথিবীর সকল মাতার বাচ্চার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। বাচ্চার ভালোর জন্য তারা বিনা বাক্যে বিষ পান করে নিতে পারবে। খুব কম সংখ্যক মা রয়েছে যাদের বাচ্চার প্রতি টান কম, বাচ্চার ভালো খারাপে কিছুই এসে যায় না। আতিয়া বেগম কি ঠিক সেই কোয়ালিটির মা? ছেলেমেয়ের ভালো খারাপে তার কি হৃদয় কাঁপে না, কলিজা ছটফট করে না? হয়তো তাই, নয়তো টিকিট ক্যান্সেল করে দেওয়ার পরেও ফের নতুন টিকিট কেন কিনবে? কেন চলে যাওয়ার এত তারা? আবরার আকুল সুরে নিজের ভালোবাসার বার্তা জানান দেওয়ার পরেও কেন এত ছলনা করছে মা? মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয় আবরার। আজকে বেশ শীত পড়েছে, সেই সাথে কুয়াশা নেমেছে গোটা শহর জুড়ে। দূরের বস্তুর দেখা মেলা ভার, বিশাল আকৃতির গাছগুলো কুয়াশার চাদরে মুড়ে রয়েছে, যেন মাতার সন্তানকে সূর্যের আলো হতে রক্ষা করার প্রস্তুতি নিয়েছে। রাস্তার দুই পাশে দুটো বাড়ি রয়েছে, একটা অহনার এবং অপর পাশেরটা জামানের। অহনা ব্যালকনিতে পায়চারি করছে তার বাচ্চা নিয়ে, হয়তো কান্না থামানোর চেষ্টা করছে বা ঘুম তাড়ানোর চেষ্টা চালাচ্ছে। আহাদ, ইভান, আমান, সিয়াম সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন। একজনের ওপর আরেকজন হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে। সিয়ামের মাথা আবরারের কাঁধে। বিরক্ত হয় না আবরার, বরং তার অভ্যাস হয়েছে। সিঙ্গাপুরের প্রজেক্ট একাই হ্যান্ডেল করতে চেয়েছিল সে। কাট কাট সরে বলেছিল, আই উইল ম্যানেজ, তোদের যেতে হবে না। তখনই পদের হাড্ডি চারটায় আবরার পা ঝুলিয়ে ধরে। যাবে মানে যাবেই, জেদ ধরে বসে। অগত্যা তাদের নিয়ে বাড়ি জমাতে হচ্ছে সিঙ্গাপুর। অহনাদের বাড়ির বন্ধ গেটের পানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে আবরার। মন বলছে গাড়ি থেকে নেমে অহনার কাছে যেতে, অনুনয়ের স্বরে বলতে, বনু প্লিজ আমাকে বল, আদ্রিতাকে নিয়ে যেন চলে না যায়। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এখানে ফিরে যেন আদ্রিতাকে দেখতে পাই। তবে নিজের গম্ভীর ব্যক্তিত্ব ধরে রাখতে গাড়ি হতে নামে না, ছুটে যায় না অহনার নিকট, বরং দুঃখ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে চলে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। বিড়বিড় করে আওড়ায়, আদ্রিতা প্লিজ চলে যেও না, আই নিড ইউ ব্যাডলি, প্লিজ যান। লাগেজে নিজের প্রয়োজনীয় সকল জামাকাপড় ঢুকিয়ে সে লাগেজের ওপরেই বসে আছে আদ্রিতা। মনটা বেশ খারাপ। একটু আগেই মা এসে জানালো সন্ধ্যা 6টার ফ্লাইটে বাংলাদেশে যাচ্ছে তারা। জামাকাপড় যেন গুছিয়ে রাখে। কৌতূহলী আদ্রিতা মাকে জিজ্ঞেস করেছিল, কেন মা? আবরার তাসনিম তো থেকে যেতে বলল। তখনই আতিয়া গম্ভীর স্বরে জবাব দেয়, আদ্রিতা ভুলে গিয়েছে সত্যি, তার মনে নেই কিছুই, মনে করার চেষ্টাও করেনি। শুধু এইটুকু বুঝতে পারছে এখান থেকে যাওয়া ঠিক হবে না। তার বেহায়া মনটা বারংবার বলছে, আদ্রি তুই যাস না, থেকে যা নির্দয় পাষাণ পুরুষটির নিকটে। তখনই টুংটাং করে বেজে ওঠে আদ্রিতার ফোনখানা। কল আসেনি, এসেছে মেসেজ। আদ্রিতা চট জলদি লাগেজের ওপর থেকে নেমে পড়ে। টি টেবিলের ওপরে থাকা ফোনখানা হাতে তুলে হোয়াটসঅ্যাপে ঢোকে। আননোন নাম্বার থেকে একটা 8 মিনিটের ভিডিও এসেছে। কাপা কাপা হাতে ভিডিওখানা প্লে করে আদ্রিতা, আর দেখতে পায় তার আর আবরারের ঘনিষ্ঠ মুহূর্ত। এই তো এই বিছানায় আবরারের সঙ্গে লিপ্টে রয়েছে সে। অধরে অধর মিলিত দুজনের। আবরারের হাতখানা
পানে নজর পড়তেই চোখ দুটো বন্ধ করে ফেলে আদ্রিতা। এটা তো গতকাল রাতের দৃশ্য। গলা শুকিয়ে আসে, হাত পায়ের কাঁপন একটু বেড়েছে নিশ্চয়ই, তলপেট মোচড় দিয়ে উঠছে। এটা ক্ষুধার জন্য নয়, বরং গতকাল রাতের সেই ঘটনা অনুভব করছে বলে। আবরার তাসনিন বড়ই ব্যাহা এবং উন্মাদ। হবে না সর্বক্ষণ উন্মাদনারে ভরপুর ডার্ক রোমান্টিক মুভি দেখে কিনা, সেইসব হিরোদের মতোই তো হচ্ছে। আদ্রিতার ভাবনার মাঝে একখানা মেসেজ আসে একই নাম্বার থেকে। এটা দেখে একদিন কাটিয়ে দেব, কালকে ড্রেস ছাড়া হট পিক দিও, সেটা দেখে কালকের দিন কাটিয়ে দেব। অ্যান্ড পরশু তোমার জামার মধ্যে মুখ ঢুকে ঘুমাবো। ওকে যান। আর 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 যদি পরশু বাড়ি ফিরে তোমায় না দেখতে পাই, পা কেটে হাতে ধরিয়ে দেবো, মাইন্ড ইট। আদ্রিতা 4-5 বার মেসেজখানা পড়ে এবং বিড়বিড় করে বলে, আবরার তাসনিন কবে জানি আপনার বেপরোয়া রোমান্সের কবলে পড়ে জানটাই উড়ে যাবে আমার। তারপর শেষের লেখাটুকু মনে পড়তেই কলেজা কেঁপে ওঠে। তখনই আতিয়া বেগম চলে আসে কক্ষে, ব্যস্ত পায়ে পায়চারি করতে করতে বলে, আদ্রিতা দ্রুত করো, বেরুবো আমরা। চমকায় আদ্রিতা, হাতে থাকা ফোনের সাইড বাটন চেপে বন্ধ করে ফেলে এবং বলে, আমি রেডি, চলো। আতিয়া ছোট ছোট নয়নে তাকায় আদ্রিতার পানে। চমকালো আদলখানা ভালো করে পর্যবেক্ষণ করে বলে, আবরারের সাথে কন্ট্যাক্ট করিও না, সে যেন নতুন হোয়াটসঅ্যাপ এর খবর না জানতে পারে। আদ্রিতার ঠোঁট উল্টায় মনে মনে বলে, অলরেডি জেনে গেছে মা। আরিফ নিজে এসেছে আদ্রিতা এবং আতিয়াকে নিতে। এয়ারপোর্টে এসে সেটা দেখতে পেল আদ্রিতা। ওই তো কালো রঙের স্যুট বুট পরে দাঁড়িয়ে আছে তার কিং এরিয়া। বয়স বেড়েছে, তবে বোঝার উপায় নেই, এখনও আগের মতোই হ্যান্ডসাম। শেষবার যখন দেখেছিল তখনও ঠিক এমনই ছিল দেখতে। আতিয়া মুচকি হাসে, নিচের লাগেজের হাতল টেনে বড় বড় পা ফেলে এগিয়ে যায় আরিফের নিকট। আরিফ ভীষণ যত্ন সহকারে আতিয়ার ডান হাতখানা মুঠোয় পুরে নেয়। এত লেট হলো যে? আদ্রিতা লেট করে ইয়ে দিল। তারপর বলো ফ্লাইট কখন আমাদের? আরিফ হাত ঘড়িতে নজর বুলিয়ে বলল, এই আর আধ ঘন্টা। তুমি আমার কথা শুনে চলে আসবে ভাবতে পারিনি আমি। আতিয়ারা হাসি মুখখানা কালো হয়ে যায়, মাথা নত করে বলে, আমার ছেলেটা থাকতে বলেছিল, চলে এসে বোধহয় ভুল করলাম। কোনো ভুল করনি তুমি। তোমার ছেলে থাকলে কখনো আসতে পারতে না, তাই তো আমি প্ল্যানিং করে তাকে সিঙ্গাপুর নিয়ে গিয়েছি। বলেই উচ্চস্বরে হাসে আরিফ। তবে আতিয়ার হাসি পায় না, বরং ছোট ছোট নয়নে আরিফের পানে তাকিয়ে থাকে। আজকে আবরার বাসা থেকে বের হয়ে যাবার পরে আরিফ কল করে আতিয়াকে, কেঁদে কেটে বলে, আমি আর এভাবে বাঁচতে পারছি না আতিয়া, একটু রিল্যাক্স চাই, শান্তি চাই। তাই ভেবেছি আদ্রিতাকে নিয়ে বাংলাদেশে থাকবো, আমার পুরনো বাড়িতে মেয়েকে নিয়ে শান্তিতে বসবাস করব। তুমি প্লিজ আদ্রিতাকে ফিরিয়ে দাও। আতিয়া তখন চিন্তায় পড়ে গিয়েছিল। কখনোই আরিফকে দুর্বল হতে দেখেনি সে, আজকে তবে এত দুর্বল কেন হলো? এক কোনায় দাঁড়িয়ে আদ্রিতা দেখছিল নিজের বাবাকে, অপেক্ষা করছিল কখন তার পানে তাকাবে আর 2 হাত মেলে দিয়ে ডাকবে, বলবে মামুনি বাবার কাছে এসো। কিন্তু বাবার আর সময় কোথায় আদ্রিতার পানে তাকানোর। হঠাৎ একটা গাড়ি এসে থামে আদ্রিতার সামনে এবং সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। একটা শক্তপোক্ত হাত আদ্রিতার কোমর জড়িয়ে ধরে, শূন্যে তোলে গাড়িতে বসিয়ে দেয়। চিৎকার করারও সময় পায় না আদ্রিতা, কিছু বুঝে উঠতেও পারে না, শুধু শুনতে পায়, আবরার তাসরিনের কলিজায় আগুন জ্বালিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে। বলেছিলাম না কলিজায় ঠান্ডা না হওয়া অবধি তোর মুক্তি নেই। আদ্রিতা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরারের মুখ পানে। যদিও গোটা মুখশ্রী দেখা যাচ্ছে না, মাস্ক দ্বারা ঢেকে রাখা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। রেগে আছে কি লোকটা? হয়তো। এখন তো ওনার সিঙ্গাপুর থাকার কথা, তাহলে এখানে আসলো কি করে? বড়ই কঠিন প্রশ্ন, উত্তর জানা নেই আদ্রিতার। এয়ারপোর্টের চেকিং এরিয়ার পাশে দাঁড়িয়ে আছে তারা, লম্বা ভিড় জমেছে। সকলের পেছনে ওরা চেকিং করাবে বলে মনে হচ্ছে, কেননা কেউ পাসপোর্ট, ভিসা বা প্রয়োজনীয় কাগজ বের করছে না। আবরার এক হাত আদ্রিতার কোমর জড়িয়ে আছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আমার আহাত এবং ইভান আদ্রিতার পেছনে দাঁড়িয়ে, আর সিয়াম বসে পড়েছে ফ্লোরে। মূলত আবরারের কার্যক্রমে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে বসে পড়ার সিদ্ধান্ত নিয়েছে। দাঁড়িয়ে থাকতে একটু কষ্টই হচ্ছে, মাথা ভন ভন করে ঘুরছে যে এই তো 11 ঘন্টা আগে তাদের ফ্লাইট ছিল, কিন্তু
এয়ারপোর্টে পৌঁছে জানতে পারে সকাল 7টার ফ্লাইটে নয় বরং রাত 12টার ফ্লাইটে তারা সিঙ্গাপুর যাবে। এটা শুনে মেজাজ বিগড়ে যায় সিয়ামের। সে উচ্চস্বরে কিছু বলার প্রস্তুতি নিতেই আবরার সিয়ামের কাঁধে হাত রাখে এবং বলে, চল সিয়াম, তোর মাকে নিয়ে আসি। সিয়াম ছোট ছোট নয়নে আবরারকে দেখে। পেছন থেকে আমান বলে ওঠে, কেন ভাই, বউকে ছাড়া ভাল লাগে না বুঝি? আবরার বোধহয় বিরক্ত হলো, চোখ মুখ কুঁচকে বলে। বউ কেমন শব্দ? আহাত বলে। বউ একটা খালি বাঙালি শব্দ। আবরার বিরক্ত হয় বোধহয়, চোখ রাঙিয়ে আমানের দিকে তাকাতেই আমান বলে, তো কি সিয়ামের মতো আমারও মা ডাকবো? অবভিয়াসলি, আদ্রিতা তোদের সবার মা। আমান, আহাত, ইভান দুই হাতে কান চেপে অসহায় সরে না, বলে চিৎকার করে ওঠে। আবরার গম্ভীর স্বরে ধমক দেয়, স্টপ, বাদুরের মতো চেঁচাচ্ছিস কেন? ব্যাস, সকলেই ভদ্র বাচ্চার ন্যায় সোজা হয়ে দাঁড়ায়। এয়ারপোর্ট হতে 10-12 হাত দূরে রয়েছে একটা শিশু পার্ক। সেটা আপাতত কুয়াশায় ঢেকে আছে। থাকারই কথা, সবে সকাল 7টা বাজে। শীতের মৌসুমে 7টা মানেই ভোর সকাল। এখনও সূর্য মামা ওঠার সময় হয়নি বলেই কুয়াশারা নিজেদের আস্তানায় খুঁটি ঘিরে বসে আছে। সূর্য উঠলে আবার গাটি বোচকা নিয়ে পালাবে। ইভান শিশুদের ঘোড়ায় বসে কাঁদো কাঁদো সরে বলে, অদ্রিতা আমার ক্রাশ, ভাবি ডাকতে বলতো, মেনে নিতাম, তাই বলে মা। আমানও তাল মেলায়। মা শব্দটা শুনে কেমন বুকে আগুন জ্বলছে। বড়ই শ্রুতিমধুর সিয়ামের কণ্ঠস্বর। ঠিকঠাক চর্চা করলে ভালো সিঙ্গার হতে পারত। বন্ধুরা সবাই তার গানের গলার প্রশংসা করে, তবে এই মুহূর্তে ডিপজলের বিখ্যাত গানে তাল মিলাতে পারে না ওরা, বরং বিরক্ত হয়। সিয়াম ওদের থেকে সারা রাতে এই গান বন্ধ করে এবং মুখ বাঁকায়। আহাত বলে, আদ্রিতাকে আপু ডাকবে? ইভান বলে, হ্যাঁ, আমিও ভাবি ডাকবো। আমান বলে, আমিও ভাবি ডাকবো। কি সুন্দর দেখতে, আমার তো শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে। ভাবছি আদ্রিতার সঙ্গে সেলফি তুলে ফেসবুকে আপলোড করব। ক্যাপশনে লিখবো, এরকম একটা সুন্দরী মেয়ের সন্ধান চাই। সিয়াম হামি তুলে দুপায়ে এগিয়ে আমাদের পাশে গিয়ে দাঁড়ায়। এক হাত তুলে দেয় আমাদের কাঁধে, আরেক হাতে আমাদের শব্দ বেড়ে ওঠা ছোট্ট দাড়ি টানতে টানতে বলে, ভাই, কয়দিন আগে তোর হাত ভাঙলো না? যে গাড়িতে ধাক্কা খেয়ে হাত ভাঙছিলি, সেই গাড়িখানা আপনার তাসনিনের। তোকে ইচ্ছে করে ধাক্কা মেরেছিল, কারণ তুই আদ্রিতার হাত ধরেছিলি। আজকে বোধহয় তোর চোখ দুটো কেন? আমান চমকে ওঠে, দুপা পিছিয়ে যায়। শুকনো ঢোক গিলে তাকায় আবরার পানে। সে তাকিয়ে আছে আমাদের চোখের পানে। ভয়ে কলিজা কেঁপে ওঠে আমাদের। তাড়াহুড়ো করে বলে, মা, আদ্রিতা আমার মা, সে আমার আপন না, রক্তের মা। আবরার বাঁকা হাসে। আমাদের ডান গালে ছোট ছোট দুটো চাপড় মেরে বলল, দ্যাটস লাইক এ গুড বয়। তারপর ওদের নিয়ে চলে যায় অহনার বাড়ির সামনে। সেখান থেকে ঘুরে ফিরে পুনরায় এয়ারপোর্টে এসে অপেক্ষা করে আদ্রিতার এখানে আসার জন্য। অবশেষে আদ্রিতা চলে আসে এবং তাকে কিডন্যাপ করে নেয় আবরার। দ্বিতীয়বার ট্রেনে উঠছে আদ্রিতা। প্রথমবার এক্সাইটেড ছিল, কিন্তু দ্বিতীয়বারের বেলায় খানিকটা ভয় পাচ্ছে। মস্ত বড় সিঁড়ি দিয়ে প্লেনে উঠতে বুকখানা কাঁপছে। শক্ত করে চেপে ধরে আবরারের হাত। ভেবেছিল এবার বোধহয় ধমক খাবে। পাষাণ পুরুষ ধমকে বলবে, ইডিয়াট, প্লেনে উঠতেও পারো না? তবে আদ্রিতার ভাবনা ভুল প্রমাণ করে আবরার নিজেই এক হাতে জড়িয়ে ধরে আদ্রিতাকে। আশ্বাস দিয়ে বলে, ভয় পেও না, আমি আছি। খুশিতে মনটা নেচে ওঠে আদ্রিতার। ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসি। তবে একটা ব্যাপার ভেবে অবাক লাগে, প্লেনে ওঠার তাড়া নেই কোনো মানুষের, শুধু তারাই উঠছে। একটু দূরে থাকা আরেকটা প্লেনে শত শত মানুষ উঠছে, ভিড় জমে আছে, কিন্তু তাদের প্লেনে কোনো ভিড় নেই। আশ্চর্য ব্যাপার। অতঃপর প্লেনে উঠে নিজেদের জন্য বরাদ্দকৃত আসনে বসে পড়ে। পাশে বসে আবরার, ওদের পেছনে বসেছে সিয়াম, আহাদ, আমান এবং ইভান। আর কেউ নেই, গোটা প্লেন ফাঁকা। আদ্রিতা অবাক হয়, ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, আবরার, তাসনিন, প্লেন ফাঁকা কেন? আর মানুষ কোথায়? আবরার মুখের মাস্ক খুলতে খুলতে জবাব দেয়, সবাই মরে গেছে। আদ্রিতা ভেঞ্চে কাটে, বিড়বিড় করে বলে, হাতির বাচ্চা গন্ডার, ঠিকঠাক কথা বলতেও জানে না। আবরার শুনে ফেলে। মুহূর্তেই কোমর জড়িয়ে ধরে আদ্রিতার। একটানে নিজের কোলে বসিয়ে দেয় এবং কামিজের ফাঁকে হাত ঢুকিয়ে কাঁধে ঠোঁট রাখে। ফিস ফিস করে বলে, কথা বলতে না পারলেও রোমান্স করতে পারি ঠিকঠাক। হাঁসফাঁস করে ওঠে আদ্রিতা। আবরারের কালো রঙার স্যুটখানা চেপে ধরে।
বিড়বিড় করে বলে। এটা পাবলিক প্লেস, প্লিজ ছেড়ে দিন, সবাই দেখবে। আবরার ভ্রু কুচকে বলে। হু কেয়ার্স? আদ্রিতার ইচ্ছে করে বিয়াদব লোকটার মাথায় একটা বাড়ি মারতে, তাতে দাঁত চেপে বলে। লজ্জা শরম আপনার না থাকতে পারে, আমার আছে, ছাড়ুন। আবরার ছাড়ে না, বরং কাঁধ হতে ঠোঁট নামিয়ে গলায় রাখে। বেশ শক্তপোক্ত একখানা কামড় দিয়ে পাশে বসিয়ে দেয়। আদ্রিতা চোখ বন্ধ করে স্তব্ধ হয়ে বসে আছে। কামড়ে দেওয়া জায়গাটা বেশ চলছে, তবুও টু শব্দও করছে না। মুখ খুলে আবরার নিচেই সামনে থাকা মনিটর টাইপের টিভিখানাতে মুভি সিলেক্ট করতে করতে বলে। আমাকে ছেড়ে দেওয়ার কথা চিন্তা করার পানিশমেন্ট ছিল এটা। চোখ খুলে আদ্রিতা ঘাড় বাঁকিয়ে তাকায় আবরারের পানে। আর যদি চলে যেতাম? খুঁজে বের করে লং টাইম কামড়ে দিতাম, কামড়ানোর জায়গাটা ভিন্ন হতো। রাত বা বিরক্ত হওয়ার কথা ছিল, তবে আদ্রিতা হেসে ফেলে, এক হাতে মুখ চেপে মৃদু হাসে। মনে মনে বলে, আপনাকে ছেড়ে যেতে কি আর আমার ইচ্ছে করেছিল? আবরার একখানা গান সিলেক্ট করে, সঙ্গে সঙ্গে সাদা রঙের লাইট নিভে যায়, জ্বলে ওঠে নীল রঙা লাইট। আবরার গানটা একটু টেনে মাঝখান হতে প্লে করে, ভলিউম একটু বাড়ায়। গানের তালে তালে আবরারও বোধ হয়ে ঠোঁট নাড়াচ্ছে। পুনরায় আদ্রিতার কানে হাত বাড়ায়, এবার জোর করে নয়, বরং হামকি সরে বলে। কাছে আসবে? আদ্রিতা আবরার হাতের ওপর হাত রাখে, সঙ্গে সঙ্গে আবারও নিচের কোলের ওপরে আদ্রিতাকে বসিয়ে দেয় আবরার। এবার আর এক পাশ করে নয়, বরং আবরারের দুই পাশে দুটো পা দিয়ে বেশ আরাম করেই বসেছে। আবরার হাসে, আদ্রিতার টপসের ফাঁকে হাত ঢুকাতে চায়, বাধা দেয় আদ্রিতা, বলে। সব সময় এসব কেন, আজকে গল্প করি চলুন। আবরার বিরক্ত হলো বোধ হয়, কপাল কুঁচকে বলে। গল্প নেই আমার ডিকশনারিতে, আছে শুধু রোমান্স। আধ ঘন্টা জার্নি শেষে অবশেষে সিঙ্গাপুরের এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করে। পূর্বের মতো এখনও আদ্রিতার হাতখানা শক্ত করে চেপে ধরে প্লেন থেকে নামে আবরার। এয়ারপোর্টের মধ্য দিয়ে বড় বড় পা ফেলে পেরিয়ে আসে। চেকিং টেকিংয়ের ঝামেলা নেই। শ্যাম এদিক ওদিক নজর ঘোরাতে ঘোরাতে হাঁটছে, যদি কোনো পরীর দেখা মিলে যায়। কিন্তু হায়, কোনো পরী তো দূর, একটা মেয়েকেও চোখে পড়ে না। চারপাশে খালি ড্রেস পরিহিত পুলিশ। এখানে কয়েকটা মেয়ে পুলিশ দাঁড়িয়ে থাকলে কি এমন হতো? পরীর মতো মেয়েরা পুলিশের ড্রেস আপে থাকলেও তাদের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যেত, কিন্তু সিঙ্গাপুরের সরকার সেটা বোঝে না। হয়তো নিরামিষ হবেন তিনি। আমান সিয়ামের কাঁধে হাত দিয়ে বলে। কি রে ভাই, মেয়ে দেখেছিস? সিয়াম মুখ বাঁকিয়ে বলে। নো, সিএম কোনো মেয়ে ডিজার্ভ করে না। আহাত পাশ থেকে বলে ওঠে। রাইট, মেয়েদের ম্যানেজ করা অ্যাবিলিটি শিয়ামের নেই। তৃতীয় লিঙ্গ ডিজার্ভ করে শিয়াম। আমান আর ইভান হেসে ওঠে। সিয়াম কটমট নয়নে তাকায় আহাদের পানে, তাতে দাঁত চেপে বলে। শালা, আমি মেয়ে ডিজার্ভ করি না, পরি ডিজার্ভ করি। ইভান বলে। ভাই, তোরে কোনো মেয়ে পাত্তাই দেয় না, পরি তাকাবে তোর পানে। রাগ করতে কেউ করতে পারে না সিয়াম, আসলেই তো তার পানে কোনো মেয়েই তাকায় না। পরি তাকাবে কেন? পরীকে তো আর ভূতে ধরে নাই। দীর্ঘশ্বাস ফেলে সিয়াম, অসহায় সুরে বলে। ভাই, ভাবতেছি ক্রিম আপার থেকে একটা ক্রিম নিব, সেটা মেখে একটু সুন্দর হব। আমান বলে ওঠে। ভাই, আমি ভাবতেছি তোকে ক্রিম আপার সাথে বিয়ে দিয়ে দেবো, চলবে না? সিয়ামের চোখ দুটো চকচক করে ওঠে। আমানের হাত ধরে বলে। ক্রিম আপা করবে আমার বিয়ে? করলেও করতে পারো। আদ্রিতা আবরারের হাত ধরে হাঁটছে ঠিকই, তবে তার মনোযোগ ছিল সিয়ামদের কথাতে। মিটমিট করে হাসছে সে। হঠাৎ করে একটা ট্রলির সাথে পা বেঁধে যায় আদ্রিতার। অসাবধানে হাঁটার ফলে এমনটা হয়, একটুখানি ব্যথা পায় পায়ে। মৃদু সরে বলে ওঠে। আবরার দাঁড়ায়, পাশ ফিরে ট্রলির পানে তাকায়। ট্রলিখানা মাঝারি বয়সী একটা মেয়ে ঠেলে নিয়ে যাচ্ছিল। সে অনবরত সরি শব্দটা ওড়াচ্ছে। সেই সরিতে আদ্রিতার মন গললেও আবরারের গলল না। সে ক্রোধের সাথে লাথি মারে ট্রলিতে। দুটো লাগেজ এবং একটা হ্যান্ডব্যাগ সহ ট্রলিখানা উল্টে যায়। চমকে ওঠে সকলে। এখানেই শেষ নয়, উল্টে পড়া ট্রলিটিকে আরও কয়েকবার পায়ের আঘাতে ভেঙে ফেলে। মেয়েটি ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। আদ্রিতা সিয়ামের পেছনে গিয়ে লুকায়। কিছু পুলিশ দৌড়ে আসে। আবরার তাসনিনের বাহু ধরে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? আবরার জবাব দেয় না। ঝাড়ি মেরে পুলিশের হাত সরিয়ে দেয় নিচের কাঁধ হতে। তারপর ভয়ে সিটিয়ে যাওয়া মেয়েটির পানে তাকায় এবং বাংলা ভাষায় বলে।
তোর জন্য আমার বউ ব্যথা পেল, খুন করে দিতে ইচ্ছে করছে তোকে। মেয়েটি হাউমাউ করে কেঁদে ওঠে, দুই হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। সিয়াম গালে হাত দিয়ে দৃশ্যখানা দেখে এবং বিড়বিড় করে বলে, শালা, ঘরে তুই নিজে আয়রন মেশিন নিয়ে হাত পুড়িয়ে দিস, আর বাইরে সামান্য গাছের সাথে গুতা লাগলে গোটা দুনিয়ার সকল গাছকে উপড়ে ফেলিস। ভাই তুই সাইকো না, তুই হলো গিরগিটি। তোর এই বিহেভিয়ার দেখে একখানা কবিতা মাথায় আসলো। দেখতে বড়ই ভোলা ভালা, মনটা বেশ নরম, নিজে মারলে আদর, আর অন্য কেউ তাকালে মেজাজ গরম। গুরু তোমার তুলনা নেই, তুমি বিশ্ব সেরা। আমার আব্বা বিখ্যাত প্রেমিক, সিয়াম তোর নেই কোনো প্যারা। পুলিশ আবরারকে বুঝিয়ে শুনিয়ে চলে যেতে বলে। চোখ দুটো বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে লাগে আবরার। অতঃপর মেজাজ একটু ঠান্ডা হলেই চোখ খোলে, পাশ ফিরে আদ্রিতার পানে তাকায়। সিয়ামের পেছনে লুকিয়ে আছে। আবরার বড় বড় পা ফেলে আদ্রিতার দিকে এগিয়ে যায়, গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, আর ইউ ওকে? আদ্রিতা চট জলদি বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ওকে, কিছুই হয়নি আমার। পুনরায় আদ্রিতার হাতখানা মুঠো করে ধরে আবরার। লেটস গো। আবারও সকলেই হাঁটতে থাকে। ওই তো এয়ারপোর্টের বাইরে কালো রঙের দুইখানা ল্যাম্বরগিনি রাখা গাড়ির পাশে দুজন গার্ড দাঁড়িয়ে আছে চাবি হাতে। আবরার প্রথমে গাড়িটার সামনে গিয়ে দাঁড়ায়, গাড়ির থেকে চাবি নিয়ে তাকে ইউ ক্যান গো বলেই গাড়িতে বসে পড়ে। আদ্রিতা হা করে দাঁড়িয়ে আছে। এত সুন্দর গাড়ি সে কখনোই দেখেনি। সিয়াম, আমান, আহাদ এবং ইভান অপর গাড়িতে বসে পড়েছে। বরাবরই আমান ড্রাইভিংয়ে সেরা, তাই সে গাড়ি চালানোর প্রস্তুতি নিয়েছে। আদ্রিতাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আবরার বলে, এই দাঁড়িয়ে আছো কেন, এসো। আদ্রিতা শুকনো ঢোক গিলে গুটি গুটি পায়ে এগিয়ে আসে এবং গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। সাথে সাথে আবরার স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করে। 8 ঘন্টা প্লেন জার্নি করেছে, ঘুমিয়ে ঘুমিয়ে এখন আর ঘুম আসছে না। আবার পাশে বসে থাকা বোরিং মানুষটার সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। যে কথা বলতে গেলে ঠোঁট কাটার মতো কিছু একটা বলে দিবে আর আদ্রিতাও লজ্জায় আধমরা হয়ে যাবে। তার থেকে বরং সিঙ্গাপুর দেশটাকে উপভোগ করা যাক। সিঙ্গাপুরের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে মারিনা বিসেন্টস অন্যতম। এটি সিঙ্গাপুরের সবচেয়ে পরিচিত এবং বিলাসী হোটেল হিসেবে পরিচিত। মারিনা বেস অ্যান্ডস হোটেলটি 54 তলা বিশিষ্ট এবং এটি 3টি পৃথক ভবনের সমন্বয়ে তৈরি, যার উপর একটি বিশাল সাঁতার পুল, ইনফিনিটি পিওল রয়েছে। এটি সিঙ্গাপুরের আকাশপথে একদম শেষে থাকা বিলাসী হোটেলগুলির মধ্যে অন্যতম। এইসব ChatGPT থেকে জেনেছি আমি। দীর্ঘ 1 ঘন্টা জার্নির পরে হোটেলের সামনে গাড়ি থামে। আদ্রিতা নামার প্রস্তুতি নেয়, সিট বেল্ট খুলে ফেলে। তখনই আবরার বলে ওঠে, আদ্রিতা, উইল ইউ ম্যারি মি? চমকায় আদ্রিতা, পাশ ফিরে আবরারের মুখ পানে তাকায়। বড়ই ক্লান্ত লাগছে লোকটাকে। বিলাই আঁখি পল্লব টকটকে লাল হয়ে আছে। শুকনো ঢোক গেলে আদ্রিতা মাথা নিচু করে কিছু বলতে যায়, তার আগে আবরার কোমর জড়িয়ে ধরে তার কাঁধে মুখ কুচে ফিসফিস করে বলে, আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। জানো প্লেনে কত কষ্টে কন্ট্রোল করেছি। আমি চাচ্ছি আজকে এক্ষুনি তোমাকে দ্বিতীয়বার বিয়ে করতে। আদ্রিতা আবরারকে নিচের থেকে সরানোর চেষ্টা করে না, বরং চুলের ভাঁজে হাত ঝুঁকিয়ে বলে, আমি আসিফ। বাকিটা শেষ করার আগেই আবরার ছেড়ে দেয় আদ্রিতাকে। দাঁতে দাঁত চেপে বলে, তারপর পকেট হাতড়ে ফোন বের করে। গাড়ির ব্যাক সিট হতে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নেয় এবং তা থেকে সিম কার্ড বের করে ফোনে সেট করে নেয়। পরপরই কল করে কোনো এক নাম্বারে। বিয়ে ক্যান্সেল, সবাইকে বিদায় করো। বাসুর হবে কনফার্ম, শুধু কিছু সেট আপ করো, কুইক। বলেই কল কাটে। আদ্রিতা হ্যাবলার মতো তাকিয়ে থাকে। কি হয়ে গেল? সে তো আবেগী হয়ে বলতে চাচ্ছিল, আমি আসিফকে বিয়ে করতে চাইতাম, ভালোবাসতাম, কিন্তু আপনি আসার পরে আমার স্বপ্ন বদলে গেছে। আসিফ নামটা আর মনেই পড়ে না। হতাশ আদ্রিতা মনে মনে নিজেকে এক দফা বকা ঝকা করে পাশে তাকাতেই দেখতে পায় সাদা রঙের রুমখানায় লাল হলুদ এবং গোলাপি রঙের গোলাপের ছোঁয়া। দরজার সামনে তরতজা গোলাপ দিয়ে বাঁধানো বিশাল আকারের সাইনবোর্ড টানানো, তার মাঝখানে লেখা আবরার আদ্রিতা। সিয়াম বড়ই বুদ্ধিমান, লাভ কেমিস্ট্রি ভালোই বোঝে, বা কাপলদের কীভাবে ওয়েলকাম করতে হয় ভালোই জানা আছে তার। তবুও তার জীবনে কখনো ভালোবাসা আসলো না, কাপল হওয়ার সুযোগ পেল না। কেন? কারণ যারা বেশি বোঝে তাদের কপালে মেয়ে ওঠে না।
মেয়েরা সবসময় ফোলাফালা ছেলেই পছন্দ করে। বিড়বিড় করে কথাগুলো বলছে সিয়াম এবং আবরার এবং আদ্রিতার বাসরের খাট সাজাচ্ছে। গোটা কক্ষ সাজানো হলেও বাকি রয়ে গেছে খাটটা। মারিনা বেস অ্যান্ডস হোটেলের 20তম তলায় একদম কর্নারের রুমটা আবরার এবং আদ্রিতার জন্য বুক করা হয়েছে এবং তার পাশের রুমটা সিয়ামদের। সব বন্ধুরা মিলে এক কক্ষে রাত্রি যাপন করবে। আবরাদের কক্ষের বৈশিষ্ট্য হচ্ছে এই কক্ষের সঙ্গে যুক্ত সুইমিং পুল রয়েছে এবং বারান্দা হতে বিশাল বড় আকারের পাহাড় দেখা যায়। আমান, ইভান এবং আহাদ সুইমিং পুল এই গোলাপ পাপড়ি দিয়ে সাজাচ্ছে বলতে ভুল হবে। বড় বড় অক্ষরে লিখছে হ্যাপি ফুলসজ্জা। ইভান একটু দুষ্টুমি করে সুইমিং পুলের ওপরে লিখেছে বাসর শেষে এখানে গোসল সেরে নিস। কক্ষ সাজানোর দায়িত্ব সিয়াম একাই নিয়েছে। তার মতে সে একাই 100। সিয়াম মানে গোটা বিশ্ব একাই জয় করে ফেলবে। আবরার আদ্রিতাকে নিয়ে টনি দেওয়া লোকেশনে চলে গিয়েছে। আদ্রিতাকে রেখে যেতে চেয়েছিল, তবে সিয়াম চুর করে সঙ্গে দিয়েছে, কারণ ওরা বাসর সাজাবে। অবশ্য আবরার এবং আদ্রিতা এসব কিছু জানে না। এর দেওয়া লোকেশনটা খুব বেশি দূরে নয়। এই তো, এই হোটেলের নিচতলায় বিশাল বড় শপিং মল রয়েছে, তার পাশে কফি শপ। সেই কফি শপেই তাদের প্রাইভেট আলাপ হবে। কফি শপ থেকে শপিং মলটা স্পষ্ট দেখা যাচ্ছে। বুদ্ধিমান আবরার আদ্রিতাকে শপিং মলের একটা দোকানে ঢুকিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে, লাল দেখে একটা শাড়ি কিনো। তারপর দোকানের মালিককে বলে,